আসসালামু আলাইকুম। শুরুতে একটু দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে যে আমাদের শুরু করতে একটু দেরি হয়ে গেল, মাফ করবেন। বাংলাদেশের অথবা যে কোনো রাষ্ট্রের নাগরিকদের যদি সেবা খাত চিন্তা করেন যে কোন কোন খাতগুলো অথবা রাষ্ট্রের কোন কোন জায়গাগুলো মানুষের জীবনকে সবচেয়ে বেশি সহজ করতে পারে, আবার কোন কোন জায়গাগুলো মানুষের জীবনে সবচেয়ে বেশি ভোগান্তির কারণ হয়, আমাদের গবেষণায় আমরা দেখেছি সেটা হলো দুইটা প্রতিষ্ঠান প্রত্যেক দিন রাষ্ট্রের নাগরিক হিসাবে যে কষ্ট দেয়, তার ভিতরে একটা হচ্ছে আমাদের গণপরিবহন আর একটা হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, সে গাড়িওয়ালা হোক আর রিক্সায় অথবা বাসে চড়ে সে চলাফেরা করুক, তাকে প্রত্যেক দিন এটা ফেস করতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমি অথবা আমার পরিবার অথবা আমার আত্মীয় স্বজন কোনো না কোনো ফর্মে সবসময় এই স্বাস্থ্য সেবার যে ভোগান্তিগুলো আছে এটা আমাদেরকে ফেস করতে হয়। আমার এক মামাতো ভাই এখন কিডনি নষ্ট হয়ে গেছে দুটো, সে এখন পিজিতে ট্রিটমেন্টের মধ্যে আছে। তো এখন খুবই অভাবী পরিবারের ফ্যামিলি এবং আমাদেরকে টেনশন নিতে হচ্ছে, কিন্তু যদি আমার পরিবার নাও হয়ে থাকে সরাসরি। তো স্বাস্থ্য খাত বাংলাদেশ এবং অন্যান্য রাষ্ট্রের জন্য এমন একটা পীড়াদায়ক জায়গা, যদি আপনারা দুর্নীতি বোঝার চেষ্টা করেন আপনারা একটা বড় জায়গা দেখবেন যে মানুষ অথবা কর্মকর্তা, সরকারি অফিসাররা যারা দুর্নীতি করেন তাদের যে মোটিভেটিং ফ্যাক্টরগুলো কাজ করে তার ভিতরে একটা হচ্ছে আমি অসুস্থ হলে আমি ভালো চিকিৎসা কোথায় করাবো, আমি কি ইউনাইটেডে, স্কয়ারে অথবা এভার কেয়ারে অথবা দেশের বাইরে ব্যাংককে, সিঙ্গাপুরে নিয়ে যেতে পারবো। এইটা করাপশনের একটা ইন্ডিকেটিং ফ্যাক্টর। ঠিক বাইরেরটা বলি যে আমরা যারা লম্বা সময় একটা কল্যাণ রাষ্ট্রে বাস করেছি, আমরা দেখেছি যে মানুষ 48% পর্যন্ত ট্যাক্স দিচ্ছে তার ইনকামের, 52% পর্যন্ত, 55-60% পর্যন্ত ট্যাক্স দেয় কোনো কোনো রাষ্ট্রে। কিন্তু এই ট্যাক্স দেওয়ার পরেও তার জীবন অত্যন্ত কমফোর্টেবল। সে মোটেই ওয়ারি করে না যে আমি এত শতাংশ ট্যাক্স, আমার আয় থেকে এত শতাংশ টাকা কেন রাষ্ট্র নিয়ে যাচ্ছে। কারণ সে জানে তার ছেলেমেয়ের পড়াশোনার কোনো দায় তাকে চিন্তা করতে হচ্ছে না, তার পরিবার অথবা তাকে অসুস্থ হইলে সে কি করবে, কোথায় চিকিৎসা নেবে, এটার কোনো দুশ্চিন্তা তার মধ্যে নাই। অথবা তার বৃদ্ধ বয়সে পেনশন টাইমে তার অবসরটা কিভাবে কাটবে, চলবে, এটা নিয়ে তাকে চিন্তা করতে হচ্ছে না, রাষ্ট্র এই দায়টা নিয়ে নিয়েছে। তো বাংলাদেশের স্বাস্থ্য খাত এমন একটা জায়গা যে শুধু আমাকে কষ্টই দেয় না, আমাকে ভোগান্তির কারণেই না, সে আমাকে দুর্নীতি করতে বাধ্য করছে। প্রশাসনের একটা বিশাল জনগোষ্ঠী দুর্নীতি করে তার মাথায়, কারণ সে চিন্তা করে তার ক্যান্সার হবে বুড়া বয়সে, তাকে সিঙ্গাপুরে গিয়ে মরতে হবে। অতএব এই ক্যান্সারের চিকিৎসার নামে সিঙ্গাপুরে গিয়ে মরবার একটা আয়োজনের অংশ হচ্ছে দুর্নীতি। তো সেই জায়গাতে বাংলাদেশ রাষ্ট্রকে আমরা যারা পুনর্গঠনের কথা বলছি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তারা বলছে তারা রাষ্ট্রকে সংস্কার করবে, এই সংস্কারের জায়গাটায় এই সংকটটা বোঝাটা জরুরি যে এই রাষ্ট্রের সংকটটা কোথায়, কেন স্বাস্থ্যসেবা খাতটা ভেঙে গেছে। এবং দেখেন যে কতগুলা মাল্টি লেয়ার এবং প্যারালাল সার্ভিস সিস্টেম ডেভেলপ করেছে। আপনি সরকারি হাসপাতাল আছে, সরকারি হাসপাতালের ভিতরে ধরেন আবার মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল অথবা উপজেলার যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, বেসরকারিগুলোর ভিতরে প্রচুর ডায়াগনস্টিক সেন্টার আছে, অথবা হাইটেক সুপার ফাস্ট সার্ভিস ওরিয়েন্টেড হাসপাতাল হয়েছে, ইউনাইটেড, স্কয়ার, ল্যাবএইড, তারপরে হচ্ছে অ্যাপোলো, এভার কেয়ার টাইপের হাসপাতাল। তো এই যে এতগুলো সার্ভিস যেটা প্রমাণ করে সেটা হচ্ছে এই রাষ্ট্রের এই সেবা খাতটা নিয়ে কোনো ইউনাইটেড একটা কনক্রিট সলিড চিন্তার জায়গা নাই। সে রাষ্ট্রকে জনগোষ্ঠী আকারে ভাগ করে দিয়েছে যে সে বড়লোক সে ওখানে যাবে, সে মধ্যবিত্ত সে ইবনে সিনায় যাবে, সে গরিব সে হচ্ছে সরকারি হাসপাতালে যাবে। তাহলে এই যে রাষ্ট্র কি করছে, আমার সেবা খাতের মধ্য দিয়ে একটা বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। অথচ এই রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল বৈষম্যের বিরুদ্ধে। আমরা সম্প্রতি জুলাই আগস্টে বাংলাদেশে যে মনসুন রেভলিউশন হয়ে গেল, যে বাংলা বসন্ত হয়ে গেল, এই বসন্তের প্রধানতম আয়োজন ছিল যে রাষ্ট্রকে বৈষম্য মুক্ত করা। অতএব বৈষম্য মুক্ত করতে যদি হয় রাষ্ট্রকে, তাহলে বুঝতে হবে যে রাষ্ট্র কোন কোন জায়গাতে তার ব্যর্থতা অথবা তার পরিকল্পনার অভাবের কারণে বৈষম্য তৈরি করছে। অতএব তৈরি করার মধ্য দিয়ে গত 53 বছরের যে জঞ্জাল তৈরি হয়েছে সেটার গভীরতা বোঝাটা খুব জরুরি। এবং সেজন্য মনে করছি আজকের আমাদের ব্রিফিংয়ে দুজন চিকিৎসক আছেন, আমাদের দলের নেতা, দলের যুগ্ম আহ্বায়ক এবং যিনি ডাক্তার, বুয়েটের
মেডিকেল সেন্টারে যিনি সাইকিয়াট্রিস্ট সিস্টেমে কাজ করছেন, টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অফ সাইকিয়াট্রি উনি আছেন, উনি মূলত ব্রিফ করবেন। পাশে আছেন প্রফেসর ডক্টর মাজহারুল হক, যাকে আপনারা দেখেছেন যে বাংলাদেশে যে কয়জন পাবলিক হেলথ এক্সপার্ট আছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলতে পারেন, যিনি রাজশাহী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন এক সময়, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করেছেন, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উনি পরিচালক ছিলেন। বাংলাদেশের কতগুলো ক্রিটিক্যাল টেকনিক্যাল এক্সপার্টিজ আছে, যে এক্সপার্টিজের হাতে খড়ি হয়েছে প্রফেসর মাজহারুল হকের মাধ্যমে। অতএব ওই দুইজন এই খাত নিয়ে কথা বলবেন, ছোট্ট আকারে নিট বক্তব্য দেবেন এবং রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় কি সেই বিষয় নিয়ে আমি কথা বলবার জন্য অনুরোধ করছি প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব মিনারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দেশবাসী এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক মাজহারুল হক, এবি পার্টি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। খুব সুন্দরভাবে গুছিয়ে ইন্ট্রোডাকশনটা দিয়েছে আমাদের ব্যারিস্টার ফুয়াদ। আমরা আজকে যে এই মিডিয়া ব্রিফিংটা করছি এমন একটা সময়, যে সময়ে অনেকগুলো প্রতিষ্ঠান স্বাস্থ্য সংস্কারের জন্য মাঠে নেমেছে এবং তারা কাজ করছে, গবেষণা করছে, আগে থেকেই ছিল। আমি যখন ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যাই, কথা বলি, তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা এই 16টি বছর এই সরব ছিলেন না কেন, কথা বলেন নাই কেন? তখন কি হাসপাতালগুলো ভালো চলছিল? তখন কি সবাই চিকিৎসা পেত? তখন কি অ্যাম্বুলেন্স ডাকলেই পাওয়া যেত? কথা বলেননি কেন? উত্তরটা আমি দিয়ে দিই যে কারণ ওই 16 বছরে এই সমস্ত চিকিৎসকদের বা এই গবেষকদের কথা বলার মতো সুযোগটা ছিল না। এই জায়গায় বসে আমি এই কথাগুলো আরও কয়েকবার বলেছি। যেহেতু এখন কথা বলার সুযোগ এসেছে, এই জন্যই মানুষজন কথা বলছে, স্বাস্থ্যসেবা নিয়ে ভাবছে এবং স্বাস্থ্য সংস্কার কীভাবে করা যায় সেটা নিয়ে এই জনমত সৃষ্টি করছে। আমাদের 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 মেইন ফোকাসটা কোথায়? আমাদের দেশের যে 18 কোটি মানুষ, এই সকল মানুষেরই সমভাবে চিকিৎসা পাওয়ার কথা ছিল, কিন্তু চিকিৎসাটা পাচ্ছে কারা? চিকিৎসা পাচ্ছে পদ পদবি র্যাঙ্ক। সেনাবাহিনীতে হলে পর সেখানে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেলরা, এখানে হলে সচিব, উপসচিব, অথবা ধরেন যে সমস্ত বড় বড় ব্যবসায়ী আছে তারা চিকিৎসা পায়। কিন্তু খেটে খাওয়া মানুষ যারা, তারা সবসময় বঞ্চিত থাকে, তারা চিকিৎসা পায়। এই জন্য আমাদের সবসময় মেইন ফোকাসটা থাকবে সেখানে। এখন কি চিকিৎসা হচ্ছে না? ঢাকা মেডিকেল কলেজে কি রুগী ভর্তি হচ্ছে না? বরিশাল মেডিকেল কলেজে কি রুগী ভর্তি হচ্ছে না? ওভারলোডেড। যারা গরিব মানুষ সেখানে যায়, কিন্তু সেই চিকিৎসাটা মানসম্পন্ন নয়। একজন কিডনি ফেলিওরের পেশেন্ট যে ডায়ালাইসিস করবে, যার কিডনি ট্রান্সপ্লান্টেশন লাগবে, সে যে কতটা নিঃস্ব, কতটা অভাবী, কতটা হতবাক সে হয়ে যায়, জীবনের কাছে সে যে কতটা পরাজিত